দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চাবুকতবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। দর্শক, অনুষ্ঠান শুরুর আগে সবাই সম্ভবত জানেন বাংলাদেশের প্রখ্যাত লেখক, বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আজ দুপুরবেলা মৃত্যুবরণ করেছেন। গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তার প্রতি। একটু বলে নিই এই ফাঁকে, আবুল কাশেম ফজলুল হক যখন, মাফ করবেন, আবুল কাশেম ফজলুল হক সাহেবের ছেলে দীপন যখন নির্মমভাবে নিহত হয়েছিলেন সন্ত্রাসীদের দ্বারা, কেউ বলেন জঙ্গিবাদীদের দ্বারা, তখন আমি জেলে ছিলাম। ওই জেলে বসে পড়েছিলাম। অনেকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, আপনি এই হত্যার বিচার চান? উনি বলেছিলেন না। সাংবাদিক অবাক হয়ে গেছেন, জিজ্ঞেস করেছেন কেন? উনি বলেছেন, কার কাছে বিচার চাইব? আমি তো জানি এই বিচার চাই কিছু হবে না। সবাই হয়তো এরকম বিচার চাই, কিন্তু শেষ পর্যন্ত বিচার হয় না। আমিও জানি হবে না, তাই বিচার চাই না। আমি চাই এর বিচার সামাজিকভাবে হোক, শুভবুদ্ধির উদয় হোক সবার মধ্যে। কি অদ্ভুত কথা নয়? সেই মানুষটা সম্ভবত 85 বা 86 বছর বয়সে মারা গেলেন, বা 84, আমি ঠিক বলতে পারবো না। গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। আজকে আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র ও শিক্ষার উন্নয়ন। আলোচনার জন্য উপস্থিত আছেন ইমেরিটাস অধ্যাপক এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ জনাব আইনুন নিশাত। আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যদি আবুল কাশেম ফজলুল হকের উপরে কেউ বলেন, আপনারা সবাই করে যদি বলতে চান বলবেন। নিশাত ভাই। ধন্যবাদ প্রথমত আমাকে ডাকার জন্যে। আমি মূলত বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করেছি, বুয়েটে পড়িয়েছি, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। এখন শিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমার মনে একটা কথা আসে। আমি প্রকৌশলের ছাত্র, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, বাট কাজের উপলক্ষে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি। আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে ব্রিটিশ আমলে এক ধরনের শিক্ষা ছিল যেটা দিয়ে তাদের নিজস্ব চাহিদা সার্ভ করতো, যে ধরনের ম্যান পাওয়ার তাদের দরকার ছিল। টেকনিক্যাল জিনিস তো খুব একটা ছিল না, এমনকি ডাক্তারিও তারা ডিপ্লোমা লেভেলের LMF বলে একটা ডিগ্রি পড়াতো। পরবর্তীতে ভারত বিভক্ত হওয়ার পরে ভারতের শিক্ষা ব্যবস্থা কী হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে ওই ধারাই চলতে থাকে। এবং পরবর্তীতে 1962-63-তে চিন্তা হয় যে শিক্ষার পদ্ধতি বদলানো দরকার, এবং এটা কোনো প্রস্তুতি ছাড়া এই পদ্ধতিটা নেওয়া হয়েছিল। এই কারণে বলছি, সে সময় যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল আমি তার শিকার। আমি ক্লাস 9-এ বোর্ডে পরীক্ষা দিয়েছি, ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছি, ক্লাস 11-এ দিয়েছি, ক্লাস 12-এ দিয়েছি। তাহলে বোর্ডের পরীক্ষা তো একটা ভয়ের বিষয়। তখন সাধারণ শিক্ষা পরিবর্তিত করে বিজ্ঞান, বাণিজ্য ইত্যাদি গ্রুপ করা হলো। আমি বিজ্ঞানে গেলাম, বই নেই। যে বইগুলো লেখার কথা সেটা জীববিজ্ঞান বই পেয়েছি পরীক্ষার 3 মাস আগে, পদার্থবিজ্ঞান বই পেয়েছি পরীক্ষার 9 মাস আগে। আমি এই কথাটা বলতে চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থাটা স্বাধীন দেশে নতুন গণতন্ত্রের অধীনে পুনর্মূল্যায়ন দরকার। এই মূল্যায়নটা হতে হবে একেবারে নিচু ক্লাস থেকে উপর পর্যন্ত। আমি যদি অন্য দেশের উদাহরণ টানতে চাই, তাহলে আমেরিকা শিক্ষাতে অনেক উন্নত, কিন্তু সব ছেলে মেয়ে উন্নত না। আপনি 10 বছর বয়সের ক্লাসে যান, প্রথম পিরিয়ডটা হচ্ছে সব ছেলে মেয়ে একসাথে আছে,
কয়েকটা কমন সাবজেক্ট সেখানে পড়াচ্ছে, তারপরে ছেলেমেয়েরা ভাগ হয়ে যাচ্ছে। যে ছেলেটা অঙ্কে ভালো সে স্পেশাল অঙ্কের ক্লাসে যাচ্ছে, যে ছেলেটা ভালো সুন্দর গুছিয়ে লেখে কম্পোজিশন তার ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্লাসে যাচ্ছে। এবং যখন তার 16 বছর বয়স হলো, তার স্কুলটা শেষ করলো, তখন কিন্তু স্কুলের টিচাররা প্রত্যেকটা ছেলের জন্য আলাদা অ্যাসেসমেন্ট লেখে, এই বাচ্চাটা এটাতে ভালো, এই বাচ্চাটা এটাতে দুর্বল ইত্যাদি, যাতে সেই ইউনিভার্সিটি লেভেলে গিয়ে সেটা কভার করতে পারে। ফলশ্রুতি যেটা হচ্ছে, আমি আমেরিকান ইউনিভার্সিটিতে গেছি, সেখানে শুনেছি ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয় স্কুল লেভেলের রেজাল্ট নিয়ে তার অর্ধেকই ফেল করে, ড্রপ আউট হয়, কারণ সে ম্যানেজ করতে পারছে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সাবজেক্টগুলোতে। সো আমি বলতে চেষ্টা করছি যে আমাদের একটা সুযোগ এসছে, এখন যেন সব কিছু পর্যালোচনা করে টুকরা টুকরা কিছু যেন না করা হয়, পরিবর্তন যেন পুরোটাকে একটা সিস্টেমে ফেলে, সেটা আপনি আমেরিকান পদ্ধতি নেন, জাপানি পদ্ধতি নেন, কোরিয়ান পদ্ধতি নেন, কোন দেশের পদ্ধতি নেবেন আমি রিকমেন্ড করতে চাই না, কিন্তু এটা যেন সুচিন্তিতভাবে একটা ধারাবাহিকতা থাকে। একটা ছেলে ক্লাস 8-এর পরে আমাদের এখানে টেকনিক্যাল এডুকেশন একটা স্কোপ ছিল, ক্লাস 8-এ গিয়েই সে টেকনিক্যাল এডুকেশন পড়ছে, একটা সার্টিফিকেট পাবে, অথবা সে এসএসসি পড়লো, কিন্তু একবার ডিপ্লোমা ওই সার্টিফিকেট করলে টেকনিক্যাল আর সে এই লাইনে আসতে পারবে না। ক্লাস 10-এর পরে সে পলিটেকনিকে যেতে পারে, সেটা তো আরও জগা খিচুড়ি অবস্থাতে আছে। এমনকি ইঞ্জিনিয়ারিং এডুকেশনেও আমি মনে করি যারা প্রফেশনাল লাইফে কাজ করবে, ফিল্ডে কাজ করবে, তাদের ট্রেনিং একরকম, আর যিনি গবেষণাতে যাবেন, নতুন নতুন জিনিস বের করবেন, তার পড়াশোনাটা অন্য হওয়া উচিত। আমি মনে করছি যে দেশে যখন বিরাট বিপ্লবের পরে একটা সুযোগ এসছে, সব কিছু ঢেলে সাজানোর কথা বলছি না, বলছি যে সুচিন্তিতভাবে সব কিছু পর্যালোচনা করে তারপরে কর্মপন্থা নির্ধারণ করা উচিত। জি, যারা আশরাফ কায়সার। মান্না ভাই, আপনি আবুল কাশেম ফজলুল হকের কথা বলছিলেন। আমি আমাদের দেশে শ্রদ্ধা করার মতো মানুষের সংখ্যা একদমই হাতে গোনা, কেননা আমরা তাদেরকে জ্ঞানের আধার দেখি না, তাদেরকে দলীয় দেখি, তাদেরকে ব্যক্তি স্বার্থে কাজ করতে দেখি। সেই রকম একটি সমাজে আবুল কাশেম ফজলুল হক আমাদের কাছে একটা আলোর মতো। আমরা যখন তার ছেলে কাটাবন দোকানে নিজের পাবলিশিং হাউসে বসে তাকে যেভাবে হত্যা করা হলো, তারপরে স্যার যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, যেই রকম দৃঢ়তার সাথে, এবং এই যে আমাদের পচে যাওয়া সোসাইটি, এই যে আমাদের বিচার বিভাগের উপরে সরকারের নিয়ন্ত্রণ, অথবা দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ, দুর্নীতিগ্রস্ত তদন্তের দায়ভার যাদের পুলিশ, এবং বিচার না পাওয়ার যে ইতিহাস, সেই ক্ষোভ থেকে, সেই হতাশা থেকে নিজের ছেলের মৃত্যুর পরে বা তাকে হত্যা করার পরে উনি যখন বলতে পারেন যে আমি বিচার চাই না, ওই দিন আমার মনে হয় যে কোনো সোসাইটি যদি সংবেদনশীল হয়, তার ওই দিন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত যে মানুষ আইনের প্রতি আস্থা হারাচ্ছে কেন। দেখুন, কখনো কখনো একটা সমাজকে ঘুরে দাঁড়াতে হয় একটি ঘটনায়, একটি বক্তব্যে, একজন ব্যক্তির কথায়। আমরা যদি সেরকম একটি সমাজ দেখতাম, তাহলে কিন্তু আপনি ওই দিন দেখতে পেতেন যে আমাদের বিচার নিয়ে একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আস্থাহীনতা, হতাশা, এবং ওই দিন তার যে দৃঢ়তা আমরা দেখলাম। দেখুন, আমরা প্রায়ই মানে সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গকে রাজনীতিবিদ হিসাবে রাজনীতিকে অনেকভাবে আমরা দোষারোপ করি, কিন্তু রাজনীতি মনস্ক, রাজনীতি বোঝা একজন মানুষ যে কত প্রাজ্ঞ হতে পারেন এবং কত দৃঢ় হতে পারেন, এবং সমাজের পরিবর্তনের জন্য উনি যে আহ্বান জানাতে পারেন, এই যে আপনি শুভবুদ্ধির উদয় হোক, এই যে কথাগুলো উনি বলেছিলেন, আমার মনে হয়েছে যে এই মানুষটিকে আমাদের আরও সম্মান দেওয়া, আরও মর্যাদা দেওয়া। আগামীকাল আমি জানি শহীদ মিনারে তাকে বিদায় জানানো হবে। আমি সত্যিই চাই যে আমাদের এই যে দলীয় রাজনীতির বৃত্তের বাইরে গিয়ে সমাজের একজন মানে প্রবক্তা বা স্পষ্টবাদী মানুষ বা পথরেখা দেখানোর মানুষ হিসাবে আবুল কাশেম ফজলুল হককে যেন আমরা আগামীকাল তো বটে, এর পরবর্তীতে স্মরণ করি। দেখুন, আমরা
একজন পাবলিক ইন্টেলেকচুয়াল, একজন সত্যিকারের বুদ্ধিজীবী, যিনি দলীয় বুদ্ধিজীবী না, তাকে আমরা ঠিক এরকমভাবে সমাজের পথ নির্দেশনা দিতে হোক, আমরা যেন আগামীতে তার আদর্শে আরও অনেক মানুষকে এই ভূমিকায় দেখতে পাই। দীপন আমার খুব ঘনিষ্ঠ ছিল, তার প্রকাশনা হাউসের সাথে আমি কাজ করতাম, আমার বন্ধুরা ওখানে গল্প করতেন, আড্ডা দিতেন। দীপন সম্পর্কেও একটু বলি, ওর মতো প্রগতিশীল, ওর মতো স্পষ্টবাদী, ওর মতো ভালো মানুষ আমাদের সমাজে খুব কম। কাজেই আমরা যেন দেখুন, আমরা শিখেছি ক্ষমতাধর মানুষ, প্রভাবশালী মানুষ, সেটা যেভাবেই হোক, ছেলেমেয়ের নামে ইউনিয়নের নাম করে এইসব লোককে স্তুতি করতে। আমাদের সেন্সেসে ফেরত আসতে হবে। আমরা যেন সত্যিকার মানুষকে আপনার প্রশংসা করতে পারি, এবং আমি এখন জোর দিয়ে বলছি জীবিত অবস্থায় যেন করতে পারি। আমাদের একটা কমফোর্ট জোন আছে, কিন্তু মৃত্যুর পরে প্রশংসা করার, স্মরণ সভাতে প্রশংসা করার, জীবিত অবস্থায় করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে এবং তার সাথে সোচ্চার হতে হবে সত্যি কথা বলার সময়। এই স্যারের ব্যাপারে এই কথাটা বলছি এই জন্য যে আমি আমার প্রায় ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে অনেক মানুষের সাথে কথা হয়েছে, মতবিনিময় হয়েছে, লেখা নিয়েছি, বক্তৃতা শুনেছি। আবুল কাশেম ফজলুল হক একজন বিরল প্রজাতির মানুষ ছিলেন, এবং বাংলাদেশ এই রকম একজন মানুষকে ধারণ করতে পেরেছিল যতদিন জীবিত ছিলেন। এটা আমাদের একটা গর্বের বিষয়। আপনি মাধ্যমিকে বা শিক্ষাঙ্গনের অবস্থা বলছিলেন, আমাদের এই বিষয়ে আসলে কারো কোনো মনোযোগ নাই। আমাদের সবচেয়ে নিগৃহীত, আমাদের অবহেলিত জায়গাটির নাম হচ্ছে শিক্ষা, এবং আমরা আশা করছি যে এই প্রজন্ম শিক্ষিত হয়ে দেশ বদলে দেবে, ভবিষ্যৎ বদলে দেবে। আমরা বাগাড়ম্বর করি, রাজনীতির লোকরা করি, সরকার করে। আপনি যদি একটু শিক্ষাঙ্গনগুলোর দিকে তাকান, মাধ্যমিক স্তরে কিংবা প্রাইমারি স্তরে, উচ্চশিক্ষা আমরা বেশি আলাপ করি, কারণ আমরা ঠিক নিকট অতীতে উচ্চশিক্ষার অঙ্গনগুলোতে ছিলাম। কিন্তু কি যে হতাশার জায়গা মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষাঙ্গনে। আপনি ভাবেন তো, যেই সমাজে রাজনীতি হচ্ছে সবচেয়ে উর্বর ব্যবসা, সেই সমাজে শিক্ষক হয়ে তার সামাজিক মর্যাদাটা কি? কোনো সামাজিক মর্যাদা নাই। কাজেই তারপরেও কিছু মানুষ শিক্ষক হতে চান। আপনি খেয়াল করবেন যে 1/3 জায়গাতেই মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকই নাই। তার মানে এই শিক্ষাঙ্গনগুলো কিভাবে চলে? তাদের মধ্যে আমি একজন ছেলেকে চিনি যে 30 বছর ধরে মাধ্যমিক শিক্ষাঙ্গনের শিক্ষক। আমাদের মধ্যে ব্রাইটেস্ট বয় ছিল, সে ডিসাইড করেছিল সে শিক্ষক হবে। কাজেই এই অঙ্গনকে যদি আপনি শিক্ষক দিয়ে তারপরে দেখুন আপনার খেলার মাঠগুলো বন্ধ হয়ে যায়, আমাদের কিছু ভৌত অবকাঠামো করতে হবে বলে, সেখানে সবার ইন্টারেস্ট আছে। আমরা শিখেছি হচ্ছে ট্যাঞ্জিবল জিনিসকে গুরুত্ব দিতে। খেলার মাঠ হবে, কনস্ট্রাকশন হবে, সিভিল কনস্ট্রাকশন হবে, এবং সেখান থেকে সবাই উপরি পাবো, ঘুষ খাবো, মেনটেন্যান্সে আগ্রহী নাই, নতুন কাজে আবার আগ্রহ। কিন্তু আমাদেরকে নন ট্যাঞ্জিবল জিনিস, যে আমরা আসলে কি পাঠ দিচ্ছি, আমাদের ক্যারিকুলামে কি লেখা আছে। আপনি জানেন যে বাংলা, ইংরেজি, আরবি 3টি মাধ্যমে আমাদের শিক্ষাঙ্গনগুলো রয়েছে। আমি গুলশান বনানীর বা ধানমন্ডির ইংরেজি স্কুলগুলোর কথা আপনাকে বলি, তার উপরে কারো কোনো নজর নাই। কি শেখানো হচ্ছে? আমি এমনও বই দেখেছি, আমাদের কারেন্সির নাম হচ্ছে রুপি, শিক্ষাঙ্গনে পড়ানো হচ্ছে। কাজেই আমরা আসলে কি তৈরি করছি? আমরা পাইরেটেড বই দিচ্ছি, সেটার দাম স্কুল বছর বছর উন্নয়নের নামে ব্যাপক টাকা নিচ্ছে, এবং আমরা ইন্ডিয়ান পাইরেটেড বই দিচ্ছি, সেখানে সেই বাচ্চাটা শিখছে মহাত্মা গান্ধী সম্পর্কে। রুপি হচ্ছে আমাদের কারেন্সি। দেখুন, আমরা দিল্লি না ঢাকা, এই যে বিপ্লবটি হলো, এটার মূল কথা কিন্তু এরকম একটা সরাসরি বিরোধের জায়গাটা না। মূল কথা হচ্ছে একটি জাতিসত্তার অস্তিত্ব নিয়ে আমরা সামনে আগাতে পারছি কিনা। এখন এটির কথামালার হয়ে থাকলে তো হলো না। আপনি পাঠ্যপুস্তক পরীক্ষা করেন, সেখানে কি যাচ্ছে? শেখ হাসিনার আমলে যেভাবে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর প্রভাব ছিল বাংলাদেশে, আমার ধারণা উনি মুখে অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলতেন আর মুক্তিযুদ্ধের কথা বলতেন, দুটোকেই চরমভাবে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করে বাংলাদেশের যে ক্ষতি করে গেছেন। দেখুন, একটি বিভাজিত রাষ্ট্রের জন্ম দিয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষশক্তি বিপক্ষ শক্তি। আমি সম্প্রতি আবার দেখতে পাচ্ছি কালচারাল ফ্যাসিস্টরা পোস্টার বানিয়েছে আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি অ্যাজ ইফ বাংলাদেশের লোক যারা 24-এ বিপ্লব করেছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী। মানে এই ছেলে খেলা আমার মনে হয় বন্ধ হতে হবে। আরেকটা জিনিস উনি করেছেন, উনি পাঠ্যপুস্তকের এই যে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের লেখা বাদ দিয়ে কামাল আব্দুল নাসের চৌধুরী, যিনি ওনার স্তাবক ছিলেন, ব্যুরোক্রেট,
তার লেখা কবিতা ঢুকিয়েছে। আমি এই- আপনার কাছে আবার এই কাণ্ড আগ্রহ- কারখানাগুলো আমরা যখন করি, আমাদের এখনো উচিত হবে যে কোনো অন্যায় কাজের দৃঢ়ভাবে প্রতিবাদ করার। জি, থ্যাংক ইউ। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। ধন্যবাদ মান্না ভাই। আমি না শুনছিলাম আলোচনাগুলো, খুব ভালো লাগছিল এবং শিখছিলাম। তো প্রথমে আমি যে জিনিসটা বলবো যে আবুল কাশেম ফজলুল হক স্যার, তিনি, আমি কলিগ বলবো না, আমি শিক্ষকই বলবো, যদিও উনি বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আমিও 20 বছর হলো অধ্যাপনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো স্যারের বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন অনুষ্ঠানে স্যারকে যেভাবে দেখেছি, একজন প্রকৃত শিক্ষক এবং বুদ্ধিজীবীর যে প্রতিমূর্তি আমরা বলি, আইকন, আমরা একটা রোল মডেল বলি, রোল মডেল হলেন আবুল কাশেম ফজলুল হক স্যার ছিলেন। হ্যাঁ, আরও আছেন, কিন্তু সংখ্যাটা কম, যে আশরাফ কাছে স্যার যেটা বললেন। তো এখন প্রশ্নটা হলো যে কেন এই ধরনের লোক আরও তৈরি হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না? রিপ্লেস হচ্ছে স্তাবক দ্বারা। তো যে কথাটা আশরাফ কাছে স্যার ভাইও বলছিলেন, তো এখন শিক্ষা ব্যবস্থার একটা গলদ আমাদের আছে। আর কেবলই শিক্ষাকে দোষারোপ করব না আমি, কারণ আমরা বলি যে শিক্ষা সমাজ বিচ্ছিন্ন দ্বীপ না। এই সমাজের শিক্ষক, শিক্ষার্থী, গার্ডিয়ানসরা এই সমাজেই বাস করে। তা আমরা যদি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান পুত পবিত্র থাকবে, সমাজ পচা দুর্গন্ধময় থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো থাকবে, এটা আসলে প্রত্যাশা করা উচিত না। অর্থাৎ সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, সংস্কৃতির সাথে, ধর্মের সাথে শিক্ষার ওতপ্রোত সম্পর্ক আছে। এই জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। এখন মূল বিষয় যেটা, যেমন আপনি বললেন যে গণতন্ত্র ও শিক্ষা আলোচনার জায়গাটা, আমি খুব মজা পাচ্ছিলাম। তা আমরা তো গত 17-18 বছর আমরা দেখেছি যে গণতন্ত্রহীনতায় কি হয়, যে চাপিয়ে দেওয়ার যে একটা চিন্তাধারা এবং মনস্তত্ত্ব আমরা বিগত সরকারের সময় দেখেছিলাম, যে তারা কখনো ফিনল্যান্ড, কখনো জাপানের কারিকুলাম চাপিয়ে দিতে চায় আমাদের উপরে, এবং সেটা ব্যাকফায়ার করেছে, সেটা ন্যায়ও নেই এটা। এরপরে আমরা মাঝখানে দেখলাম যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময়, সেই সময় উল্টাপাল্টা কিছু কাজ হয়েছে। যখন কাজ করা দরকার ছিল, ভালো কাজ করা, সে কাজগুলো শূন্যতা আমরা দেখেছি, সে কাজগুলো তারা করেননি যথাযথভাবে। এখন আবার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, তো আমাদের সভাপতি, আমাদের প্রত্যাশা বেশি যে কোনো গণতান্ত্রিক সরকারের কাছে। তো এখন গণতান্ত্রিক সরকারের কাছে আমরা কী চাই, তাদের কি করা উচিত, আমরা কি চাই, কি করা উচিত, এটা কিন্তু তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেই লেখা আছে। হ্যাঁ, সেই ইলেকশন ম্যানিফেস্টো যদি তারা দেখেন, তাহলে তারা বুঝতে পারবেন তাদের কি করা উচিত আর তাদের কি করা উচিত না। এখন তারা যেগুলো করছেন, যেমন যে স্যার বলছিলেন যে খণ্ডিতভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জিনিস না করে, এই যে আপনি বলতেছেন যে ট্যাবের কথা, স্মার্ট বোর্ডের কথা, থার্ড ল্যাঙ্গুয়েজের কথা, কারিগরি শিক্ষার কথা, আমরা বলছি না এগুলো দরকার নাই, অবশ্যই দরকার আছে, কিন্তু প্রসেসটা কি হবে। তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে বলা আছে একটা শিক্ষা সংস্কার কমিশন করবেন। এখন একটা শিক্ষা সংস্কার কমিশন কোথায়? 4-5 মাস হয়ে গেল। আগে দরকার ছিল এটা করে যারা প্রকৃত অর্থে, যে আশরাফ কাসার ভাই যে কথাটা বলছিলেন, যে দলীয় বুদ্ধিজীবী দ্বারা না, যারা প্রকৃত অর্থে কাজগুলো বুঝেন, তাদের দ্বারা একটা কমিশন করবেন। সেই কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী তারা যদি শিক্ষা খাতে বিভিন্ন ইন্টারভেনশনগুলো নেন, তাহলে ভালো ফল দিবে। এবং নিয়মটা হচ্ছে, দেখেন খুব কষ্ট লাগে, এবার আমি বলেও ক্লান্ত বিভিন্ন জায়গায়, যে শুনলাম যে পাঠ্যপুস্তকে বিভিন্ন জিনিস বদলে ফেলছে। হ্যাঁ, এরপরে কিছুদিন পরে শুনলাম যে এখন কারিকুলাম বদলাচ্ছে। ঠিক আছে, তো এখন শিক্ষানীতি কোথায়? আমার নিয়মটা হলো শিক্ষা বিজ্ঞান বলে, আমি যেহেতু শিক্ষা বিজ্ঞানের ছাত্র, শিক্ষা বিজ্ঞান বলে যে আগে একটা শিক্ষা দর্শন তৈরি করতে হয়। আমাদের জাতির শিক্ষা দর্শনটা কি, আমরা শিক্ষার কাছে কি চাই, আমাদের প্রত্যাশাটা কি, আমরা শিক্ষা দিয়ে কি, আমরা কি একজনের শ্রমিক তৈরি করতে চাই, নাকি কেবলই ওয়ার্ড কলার জব করবে এমন মানুষ তৈরি করতে চাই, নাকি সমাজের জন্য আমরা যে কাঙ্ক্ষিত মানুষ আমরা তৈরি করতে চাই, আমরা কি চাই, শিক্ষার কাছে আমাদের প্রত্যাশাটা কি, কিভাবে চাই, এই জায়গাটা আমাদের স্থির করা দরকার আগে। এটা হলো একটা জাতির শিক্ষা দর্শন। আমরা কিন্তু পরিষ্কার করে বলতে পারি না, আমরা আইডেন্টিফাই করিনি এখন এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো করার জন্য আমাদের হাজার বছরের সংস্কৃতি আছে, সভ্যতা আছে, কৃষ্টি আছে, কালচার আছে, সব কিছু মিলে আমাদের যদি একটা শিক্ষা কমিশন যদি করা হতো, এবং অবশ্যই সেটা হওয়া লাগবে কোনো রকম দলীয় গণ্ডির বাইরে। কারণ এর আগে আমরা স্বাধীনতার 55 বছরে আমরা দেখেছি যে বিভিন্ন সরকার বিভিন্ন শিক্ষানীতি করেছে দলীয় লোকজন দ্বারা, এবং পরের সরকারে সেটা বাদ দিয়ে দিয়েছে। তা আমরা চাই না এমন কিছু হোক। তো এখন একটা শিক্ষা কমিশন করা দরকার। শিক্ষা কমিশন কি করবে? একটা শিক্ষা নীতি তৈরি করবে। সেই শিক্ষা নীতির আলোকে শিক্ষাক্রম তৈরি হবে, অর্থাৎ কারিকুলাম। সেই কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক তৈরি করা হবে, অর্থাৎ পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে সেটা কারিকুলাম বলে দিবে। কারিকুলাম কি হবে সেটা শিক্ষা নীতি বলে দিবে। সেই শিক্ষানীতিই বলে দিবে যে আমাদের দেশে থার্ড ল্যাঙ্গুয়েজ কি বাধ্যতামূলক করব আমি,
আমার সেই লাক্সারি নেওয়ার মতো সুযোগ আছে কিনা, প্রয়োজনীয়তা আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, সেই শিক্ষানীতি বলে দিবে। শিক্ষানীতি বলে দিবে কারিগরি শিক্ষা কতটুকু হবে, শিক্ষানীতি বলে দিবে আমাকে আমার যে এই মাধ্যমিক শিক্ষা পর্যন্ত আমি আমার শিক্ষাকে বাধ্যতামূলক এবং কম্পালসারি করবো কিনা। দুনিয়ার ম্যাক্সিমাম দেশে কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্যন্ত, হাই স্কুল পর্যন্ত শিক্ষা হলো এই বাধ্যতামূলক এবং ফ্রি। এখন এই শিক্ষানীতির দিক নির্দেশনায় দিবে যে আমি মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, এই শিক্ষানীতি বলে দিবে আমার কেমন শিক্ষক লাগবে, কোন মানের শিক্ষক লাগবে, কতজন শিক্ষক লাগবে আমি এগুলো অপারেট করতে হলে। এই ক্যারিকুলামের উপরে ভিত্তি করে এরপর আমরা পাঠ্যপুস্তক, এটা হলো ইন প্রোডাক্ট। আমরা দেখি হলো পাঠ্যপুস্তকটা দেখে আমরা চমকে উঠি যে এটা বদলে ফেললো, কিন্তু এর যে ব্লু প্রিন্টটা হলো ক্যারিকুলাম, এরও ব্যাকএন্ডে পিছনের হলো শিক্ষানীতি, এরও ব্যাকএন্ড হলো আপনার জাতীয় শিক্ষা দর্শন। তো এই জায়গাগুলো না গুছিয়ে, না করে যে হুটহাট করে যে বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, একজনের মনে হচ্ছে এটা করে ফেলতেছে, আবার আরেকজন মনে করতেছে এই জিনিসটা বললে মনে হয় খুশি হবে অমুকজন, সুতরাং ওইটা করে ফেলি। মানে এই যে তাড়াহুড়া এবং এক ধরনের স্তুতিবাদ, এই স্তুতিবাদ থেকে আমাদেরকে বেরোতে হবে। বেরোয় আমাদেরকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রসেসের মধ্য দিয়ে আমরা যদি এগোই তাহলে আমরা ভালো করতে পারবো। জি, থ্যাংক ইউ। অধ্যাপক আইনুল নিশাত, মানে উনি যেটা বললেন, এটা কমিশনের কথা বললেন, শিক্ষা কমিশন। প্রধান বিষয়টা তো হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার দরকার, তাই মিন করেছেন উনি। সব কিছুই এই শিক্ষা মানবে, আমি একটু অ্যাড করি যে এই শিক্ষানীতির মধ্যেই থাকবে যে আমরা যেমন আমাদের ক্ষুদ্র শিক্ষা কমিশন যেটা ছিল, বাংলাদেশ শিক্ষা কমিশন, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি করা হবে। দেখেন আমাদের দেশে আমরা কি করছি, আমরা এখনো 5ম শ্রেণীকে আমরা পারি নাই। 90 সালের পর থেকে কত বছর হলো আমরা এখনো পারি নাই। আমাদের আরেকটা দুর্ভাগ্যজনক দিক দেখেন যে আমাদের বাজেট, এই গভর্নমেন্ট কিন্তু বলেছিল যে 5% জিডিপি দিবে, দেয়া হয়নি, হয়তো গ্র্যাজুয়ালি দিবে, হয়তো প্রথমবারই পারবে না, কিন্তু আমরা আশা করি দিবে। আমাদের প্রচুর শিক্ষক দরকার। আমাদের আরেকটা জিনিস হলো যে 5ম শ্রেণী পাশ করার পরও কত ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি মান্না ভাই। যে দেখেন 5ম শ্রেণী প্রাইমারি সাইকেল শেষ করলো, তারপরও পারে না, বাংলা রিডিং করতে পারে না, ইংরেজি পারে না, গাণিতিক দক্ষতা নাই। তো এই ল্যাকিংগুলো কেন? অর্থাৎ আমাদের একটা হলো আমাদের যে এই সিস্টেমের জায়গাটায় আমাদের দুর্বলতা আছে, আরেকটা হলো শিক্ষক। আমি সবসময় বলি যে ভালো শিক্ষক দেন আপনি, ভালো শিক্ষক দিলে উনি অন্যান্য যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো রিকভার করে ফেলবেন। জি, থ্যাংক ইউ। গতকাল প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ওতে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানের শিক্ষক কম, প্রধান শিক্ষক নেই 55% সেই বিদ্যালয়ে, বিষয়ভিত্তিক শিক্ষক নেই, একজন শিক্ষক বাংলায় ক্লাস নিচ্ছেন, আবার আরেক শ্রেণীতে বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন। ধন্যবাদ। আশরাফ কায়সার সাহেব তার সাংবাদিক হিসাবে তার অভিজ্ঞতা, তার নিজের মেয়ের কাহিনী ইত্যাদি বললেন। আর অধ্যাপক মুজিবুর রহমান তো এটাই তার জীবন, জি, এডুকেশন নিয়ে গবেষণা করেন, কাজ করেন কি হলে। আর আমার হচ্ছে সরাসরি অভিজ্ঞতা। আমার মরহুম পিতৃদেব সরকারি চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন। প্রথম স্কুলে পড়েছি ক্লাস 3-তে, পচাগড় ফ্রি প্রাইমারি স্কুল। আজকাল কায়দা করে পঞ্চগড় বলে, তখন পচাগড় বলতো। জি, কিন্তু এই পচাগড় স্কুলে 3-4-এ যা শিখেছি, আমার মনে হয় এটা দিয়ে আমি ম্যাট্রিক পরীক্ষায় লেটার পেয়েছিলাম অনেকগুলো, একটা দুটো লেটার পাইনি। ভালো ছাত্র ছিলাম বলে অনেক চিঠি কে বা কারা দিয়েছিল, লেটার দিয়েছিল। এরপরে বগুড়া জেলা স্কুলে পড়েছি, রংপুর নোয়াখালী জেলা স্কুলে পড়েছি, সিলেট গভর্নমেন্ট হাইতে পড়েছি, ঢাকা ওয়েস্ট এন্ড হাইতে পড়েছি, দিনাজপুর জেলা স্কুলে পড়েছি, ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েছি, নটরডেম কলেজে পড়েছি। শেষ করতে পারিনি কারণ আব্বা ট্রান্সফার হয়ে গেলেন, আমি রাজেন্দ্র কলেজে গেলাম। কিন্তু রাজেন্দ্র কলেজের পড়ার মান আর নটরডেম কলেজের পড়ার মানের মধ্যে তফাৎ ছিল না, কিন্তু তফাৎ ছিল ডিসিপ্লিনের। রাজেন্দ্র কলেজ খোলামেলা, কে আসছে কে যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আর নটরডেম কলেজের প্রিন্সিপাল যদিও পাদ্রি, ফাদার, কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করছেন। যেটা বলতে চেষ্টা করছি, ছোট একটা অভিজ্ঞতা। বুয়েটের অধ্যাপক, পাবলিক সার্ভিস কমিশন থেকে বলা হলো তুমি আসো, সিলেকশন বোর্ডে থাকো। 3 জন, একজন সরকারি আমলা সচিব, আমি, আরেকজন উনি সাবজেক্ট ম্যাটারের স্পেশালিস্ট আর কি যেন একটা।
20 জন এক এক ব্যাচে থাকে, 13 জন ইংরেজি রেমে। যিনি চেয়ারম্যান উনি ইংরেজিতে প্রশ্ন করছেন, তুমি ইংরেজি পড়েছো, ইংরেজির কোনটা ভালো লাগে? উত্তর হচ্ছে নাটক। কার নাটক ভালো? শেক্সপিয়ার। শেক্সপিয়ারের কোনটা? হয় হ্যামলেট, না হলে ওথেলো, না হলে কিছু একটা। এরপরে বলছে যে ঠিক আছে, তুমি তো বললে যে ওথেলো, আমি একটা ক্যারেক্টারকে একটু ডিসক্রাইব করতে বলি, এই ক্যারেক্টার সম্পর্কে কিছু বলো আমাকে। কথা হচ্ছে সব ইংরেজিতে। ক্যান্ডিডেট বলছে, স্যার আমি কি বাংলায় বলতে পারি? এখন ইংরেজিতে এমএ, এবং এই 13 জন ছাত্রের 9 জন 10 জন একই অবস্থান, আর বাকিরা যা ইংরেজি বলল শুনে কান্না পায়। তা আমার কান্না পায় না এই কারণে, আমি বুয়েটের শিক্ষক। বুয়েটের ছেলেরা যে ইংরেজি লেখে, এটা পড়লে আপনাদের বাকি 3 জনেরও কান্না পাবে। কারণ অঙ্ক করতে জানে, অঙ্কে লেটার পেয়েছে, জ্যামিতি জানে, ফিজিক্স জানে, কেমিস্ট্রি জানে, কিন্তু তাকে যে কোনো একটা বিষয়ে 10টা সেন্টেন্স বাংলায় শুদ্ধভাবে লিখতে বলেন, পারবে না। ইংরেজিতে 5টা সেন্টেন্স লিখতে বলেন, পারবে না। এই ভিত্তিটা গড়ে তুলতে হবে নিচের ক্লাসে। আমি যে জন্য প্রথম সময়ে আমেরিকার স্কুলের কথা বলেছিলাম, এদের জেনারেল এডুকেশন একটা লেভেল পর্যন্ত প্রমোশনটা হয় বছর ধরে ধরে। 10 বছর সবাই এক ক্লাসে, পরের বছর 11তে উঠে গেল। কিন্তু কয়েকটা জিনিসের উপরে টিচার জোর দেয়। একটা হচ্ছে নিজে গুছিয়ে লেখা, ওদেরকেও শেখাতে হয় ইংরেজি, কিভাবে সঠিকভাবে নিজের ভাবটা প্রকাশ করতে পারে। একটু অঙ্ক শেখায়, খুব বেশি শেখায় না, কিন্তু ওই যে 10 বছর বয়সী বাচ্চারা প্রথম ঘন্টার পরে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যে অঙ্কে ভালো তার আলাদা ক্লাস, যে ফিজিক্সে ভালো তার আলাদা ক্লাস, যে ল্যাঙ্গুয়েজে ভালো তার ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আলাদা ক্লাস। তাহলে একটা জেনারেল এডুকেশন 16 বছর পর্যন্ত সবার জন্য কমপ্লিট করতে হবে। যদি সে স্কুলে না যায়, পুলিশ এসে তার বাবা মাকে ধরবে। ইংল্যান্ডেও তাই, স্কটল্যান্ডেও তাই। আপনার ওই সাঁতারকুল স্কুলের কাছাকাছি, আমি স্কটল্যান্ডে পড়াশোনা করেছি বলে খুব মজা লাগলো। তো নিচের ক্লাসে আমরা আননেসেসারিলি লোড দিই। উনি যে কমিশনের কথা বললেন, আমার ভয় হচ্ছে এই কমিশনে এমন এমন বিজ্ঞ লোক ঢুকবেন, তার নিজস্ব সাবজেক্টটা ওখানে ঢুকাতে হবে, পড়াতে হবে, 2, 3, 4-এ পড়াতে হবে, 7, 8, 9-এ পড়াতে হবে। কেন? 3, 4, 5, 6 ছেলে এনজয় করুক, কিন্তু বেসিক কিছু, তার থিঙ্কিং পাওয়ার, ইংরেজিতে, বাংলায় অল্প কিছু অঙ্ক, বেশি কঠিন অঙ্কের তো দরকার নেই। এই যে ছেলেমেয়েরা ফেল করে, ইংরেজিতে ফেল করে আর অঙ্কে ফেল করে, কেন? সো শিক্ষার ব্যবস্থাটা গড়ে তুলতে হবে। আমি এই যে এতগুলো স্কুলের কথা বললাম, আমাকে যদি বলা হয় যে এই স্কুলের কোন কোন শিক্ষকের কথা তোমার মনে আছে, অঙ্ক পড়িয়েছেন যিনি, খুব বেশিরভাগ শিক্ষকই খুব স্নেহ করে, আদর করে, ভালোভাবে পড়িয়েছেন। ভয় পেতাম ইংরেজি বাংলার শিক্ষকদের। আমি ভয় পাইনি, আমি ইংরেজি বাংলায় মোটামুটি চলনসই ছিলাম, কিন্তু অন্যরা ভুল করলেই বেতের। সো আমাদের পাঠদান পদ্ধতি তো বদলাতে হবে। এবং এখন সবচেয়ে বড় ভয় হচ্ছে অরিজিনাল বই কেউ পড়ে না ইংরেজি বাংলার। ইংরেজি বাংলার অরিজিনাল বই না পড়ে, নোট পড়ে পরীক্ষায় পাশ করা যায়। তাহলে পরীক্ষার পদ্ধতিটা বদলাতে হবে, প্রশ্নের পদ্ধতিটা বদলাতে হবে। আর আমি আমার ওই বাইরের জগতের পরিচয়ের কারণে আমি বলতে চাই যে স্কুলের হাতে তার মূল্যায়নের কিছুটা ছেড়ে দিতে হবে। এখন ভয় হচ্ছে স্কুল কমিটির যিনি সভাপতি, তার ছেলে তো সবসময় হায়েস্ট পাবে, তা তো হবে না। এটা যদি ইউরোপ হয়, যেমন জার্মানিতে, ক্লাস 8-এর পরেই 2 ভাগ হয়ে যায়। এক ভাগ স্বাভাবিক গতিতে চলছে, আবিতুর পরীক্ষা দেবে, আরেক ভাগ এদেরকে অ্যাক্সেলারেটেড ওয়েতে নিয়ে যায়। কিন্তু কারো রাস্তা বন্ধ না। আমাদের যেমন ক্লাস 8-এর পরে টেকনিক্যাল স্কুলে গেলে রাস্তা বন্ধ, এটা হবে না। আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আমি যদি আজকে সোশিওলজিতে পিএইচডি করতে চাই কিংবা কিছু করতে চাই, আমাকে ঢাকা ইউনিভার্সিটি বলবে হবে না, তুমি পচা, বাদ, তুমি ইঞ্জিনিয়ার। যদি আমি সোশিওলজির পিএইচডি সুপারভাইজ করি, সেটা অন্য কথা। কিন্তু আমি শুরু করেছিলাম যেটা, আমার সেটা এখন আর ভালো লাগছে না, আমি একটা অন্য কিছু পড়তে চাই, হতেই পারে। সেই ওপিনিয়নটাও থাকতে হবে স্কুলের সময়। আর যেটা বললেন যে টিচার নেই,
আমার অভিজ্ঞতা আছে যে একজন টিচার একটা ক্লাসে পড়তে দিয়ে পাশের ঘরে গেছেন আরেক সাবজেক্ট পড়াতে। তার থেকেও বিপজ্জনক খবর আপনি বলেননি। খবরের কাগজে দেখলাম প্রশাসনের কর্মকর্তারা এখন কলেজের প্রিন্সিপাল কিংবা স্কুলের হেডমাস্টার হতে চান। তো এইটা পড়ার পরে আমি অনেকক্ষণ ঝিম ধরে বসে রইলাম। হেডমাস্টার তো শুধু বেদ দিয়ে আর ধমকায় সকলকে চালাচ্ছে না, হেডমাস্টার ইজ অ্যান আইকনিক টিচার। ক্লাসের সবচেয়ে কঠিন, আমার যে যতগুলো স্কুলের কথা বললাম, অঙ্ক পড়াতেন হেডমাস্টার সাহেব, মানে মডেল হিসাবে স্কুলে তাকে আমরা দেখতাম। হেডমাস্টার সাহেবের কথা সমাজ শুনত, কিন্তু এখন জানি না কি হতে যাচ্ছে। কাজী স্যার যে কথাটা বললেন যে একেবারে মানে কেন শিক্ষাটা তৈরি মানে নিয়মাবলী তৈরি করছি, তার দর্শন, সেই দর্শনটাকে কাজে লাগানোর জন্য প্র্যাকটিক্যাল ব্যাপার। আলটিমেটলি তো ক্লাসে টিচারকে গিয়ে চক ডাস্টার নিয়ে লিখতে হবে, কিন্তু মূল গাইডেন্স এটা আসতে হবে। আমি একটা কথা বলে শেষ করি। আমেরিকাতে যত স্কুল আছে, পাবলিক স্কুল কম্পালসারি, টিচারদের প্রতি মাসে একবার করে রাজধানী শহরে ডাকা হয়। এই সপ্তাহে তারা কি পড়াবে, এই মাসে তারা কি পড়াবে, যাতে একটা বেসিক মিনিমাম থাকে। ব্র্যাকে যাই, ব্র্যাকের যে ওয়ান রুম স্কুল ছিল, যেটার পাশের পার্সেন্টেজ ছিল 99.9%, 95% ছেলে 5 পেত, একজন টিচার পড়াতো। কিন্তু প্রতি 15 দিনে বোধহয় একদিন এই সব শিক্ষককে ব্র্যাকে ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হতো। এই সপ্তাহে তুমি কি পড়াবে, কিভাবে পড়াবে, কোনটার উপরে জোর দেবে, তোমার ছেলেমেয়েরা কোথায় দুর্বল আছে, ওটাকে কিভাবে ওভারকাম করতে হবে। সো টিচারদেরও গাইডেন্স আছে। আমাদের এখানে প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেকেন্ডারি স্কুলে বিএড ইত্যাদি আছে। আমেরিকাতে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারবেন না যদি না পড়ানোর পেডাগজির উপরে, মানে পড়ানোর টেকনিকের উপরে আন্ডার গ্র্যাজুয়েট একটা ডিগ্রি থাকে। ইউনিভার্সিটিতে পারবেন না। স্কুলে প্রতি মাসে টিচারদের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের একটা ইন্টারাকশন হয়। আমাদের ওই যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ওই ব্রিটিশ আমলের পদ্ধতি এখনও চলছে, এইটার থেকে ভেঙে বেরোতে হবে। আশা করি এবার গণতন্ত্র পাওয়া গেছে, গণতান্ত্রিক সরকার এইভাবে চিন্তা করবেন। জি, থ্যাংক ইউ। জনাব আশরাফ কাছে কি মনে করেন, গণতান্ত্রিক সরকার এইভাবে চিন্তা করবে? সংস্কার নিয়ে তো কত কি হয়ে গেল না, অন্তর্বর্তী সরকারের সময় হলো, আবার এই সরকার যে আসছে তারাও তো শিক্ষার উপর বলছে মানে বাজেট দিয়েছে অনেক বেশি, 2%, আগে হয়নি এরকম বলছে তাই, কিন্তু শিক্ষার সংস্কার নিয়ে কোনো কমিশনই হয়নি এবং এখন কিছু হচ্ছে না। দেখুন, আশাবাদী হওয়া ছাড়া তো আমাদের আর পথ নাই, কিন্তু আশাবাদী হওয়ার অবস্থা খুব ভালো না। আমরা এই সরকার আসার পরে প্রথমে দেখলাম যে শিক্ষাঙ্গনে ট্যাব, কম্পিউটার এরকম যন্ত্রপাতি কেনার আলোচনা হচ্ছে। আপনি জানেন এইসব আলোচনা কয়েক হাজার কোটি টাকার প্রকিউরমেন্ট, এবং শেখ হাসিনার আমলে আমরা ডিজিটাল বিদ্যালয় স্কুল বলে, এবং ওই যে এখন জেলখানায় আছে পলক, তার ভেতর দিয়ে যা সব কর্মকাণ্ড দেখলাম, পাঠদানের অবস্থার কিছুই ঘটলো না, ক্যারিকুলামের কিছুই ঘটলো না, প্রকিউরমেন্ট হলো এবং ভৌত অবকাঠামো হচ্ছে সেখানে। মান্না ভাই, আমি একটা জিনিস বলি, দলীয় লোকজনকে শিক্ষাবিদ পরিচয়ে আপনি যদি কমিশনের সদস্য করে দেন, তাদের মতলব থাকে দলীয় কারিকুলাম তৈরি করা। গত সরকারের আমলে আমরা কিছু চিহ্নিত দলীয় বিশ্ববিদ্যালয়গুলো তো সব দলীয় লোক দিচ্ছেন তো। না, বিশ্ববিদ্যালয়ের কথা একটু পরে আসে। আচ্ছা, দ্বিতীয় বলি, আমার সেই বন্ধু যে মাধ্যমিকের শিক্ষক, সে আরেকটা কথা বলেছে, এই কমিশনে নট নেসেসারিলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিতে হবে। ও বলেছে এইটাও একটা ঐতিহাসিক ভুল। তারা যেহেতু আরও জ্ঞানী অধ্যাপক, তারা ঠিক প্রাইমারি বা মাধ্যমিকের সিচুয়েশনটা না বুঝে তাদের মতো করে একটা কিছু বলেন। প্রাইমারি এবং মাধ্যমিকে অনেক ভালো শিক্ষক আছে, আপনি তার মতামতটা নেন। আমি মনে করি যে আমরা যেহেতু, আপনি 84-83 কথা মনে পড়ছে, এই যে মজিদ খানের শিক্ষানীতির থেকে আমরা তো শিক্ষানীতি নিয়ে কথা বলছি, এতগুলো সরকার গেল,
এটার কাজের কাজ কিছু হচ্ছে না কেন? কারণ আমরা কেউ সমস্যাটিকে চিহ্নিত করে এবং মানে হৃদয়ের ভেতর থেকে দেশ গঠনের মতো করে চিন্তাই করছি না। আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অথবা প্রাইমারিতে প্রচুর ভালো শিক্ষক আছে আমাদের, এত দুর্দশার পরেও। মানে এই যে স্যার যে প্রশাসনের লোকজনের শিক্ষাঙ্গনে অন্তর্ভুক্তির কথা বলছেন, একদম সত্যি। প্রশাসনের লোক হেন জিনিস নাই যেই জায়গায় তাদের নাক গলাতে চায় না, তাদের অবস্থান দেখতে চায় না। আপনি একটা জাদুঘর করবেন, সেখানেও তারাই আসবে। মানে কালচারাল অঙ্গনের কেউ যেন ওই জাদুঘরে চাকরিটা না পায়। কাজেই এই প্রবণতা আপনাকে বন্ধ করতে হবে। এখন রাজনৈতিক সংস্কৃতি বা এটা যদি একটা পলিটিক্যাল স্ট্রং ম্যান্ডেট না হয়, এজেন্ডা না হয়, আপনি তো এই সংস্কারগুলো করতে পারবেন না। গত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি শিক্ষার্থী শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীরা সামনে চলে আসতেছে এবং পরীক্ষার্থীরা সবাই জিপিএ 5, 84%, 86%, 90%। এবং গণভবনে এই শিক্ষামন্ত্রী একসময় কমিউনিস্ট পার্টি করতো, লোকটাকে আমার প্রায় মনে পড়ে, যে এইসব রেজাল্ট নিয়ে যাচ্ছেন, সব ভুয়া, ফেক, মানে টেবিলে বসে বানানো রেজাল্ট। জাতির এত ক্ষতি করেছেন। ওই শিক্ষামন্ত্রী চাঁদপুরের মেঘনা নদী দখল করে বিশ্ববিদ্যালয় হবে বলে জমি কিনে সেটা আবার সরকারের কাছে বিক্রি করেছেন। এখন দ্য মিনিস্টারের যদি এই ক্যারেক্টার হয়, দ্য মহিলা শিক্ষামন্ত্রী ছিল, তাহলে আপনি শিক্ষাঙ্গনে কি পাবেন? আমাদের কথা হচ্ছে যে ভাই, আপনি অনেক জায়গায় করাপশন করেন, আমি একেবারে ছেড়ে দিতে বলছি না হঠাৎ করে। এটা আবার কি কথা বলেছেন? না না, আমি বলছি এই জন্য হঠাৎ করে বলবেন না। দুঃখের সাথে বলছি, শিক্ষাঙ্গনটাকে কি ছেড়ে দেওয়া যায়? এবং দুই ধরনের করাপশন, নীতির করাপশন থেকে বাইরে রাখতে হবে, অর্থনৈতিক করাপশন থেকেও বাইরে রাখতে হবে। নীতির করাপশনটা খুব জরুরি। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আসলে জ্ঞানের জন্য শিক্ষাঙ্গন চাই নাকি কমার্শিয়াল পারপাসে শিক্ষাঙ্গন চাই। এই ডিসিশন নিতে হবে। দেখুন, প্রফেসর সাহেব যেমনটি বলেছেন, আপনি কিন্তু একটা পার্সেন্টেজও ভাবতে পারেন যে আমাদের একটা কারিগরি বিদ্যার জায়গা থাকবে, আমাদের জুৎসই শিক্ষার। এই যে একসময় আমরা দেখলাম সবাই বিজনেস স্কুল গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, মানে যার সাথে ধাক্কা লাগে সেই বিজনেস স্কুল গ্র্যাজুয়েট, বুয়েটে পড়েছে, ঢাকা মেডিকেলে পড়েছে, আবার আইবিএতে পড়েছে। এই দৈন্যতা আমার মনে হয় খুব কম দেশে আছে। কাজেই আমাদের দেখুন, আমরা উচ্চশিক্ষাটা অনেক ভালো জানি, কারণ আমাদের নিকটের অতীতের গল্প এটা, কিন্তু প্রাইমারি এবং মাধ্যমিকের অবস্থা তাকানোর মতো না। এখানে একজন লোক কেন শিক্ষক হবে যাকে আপনি তিরস্কার করেন, যার কোনো প্রণোদনা নাই, যার বেতনাদি ঠিক নাই, যার পার্মানেন্ট হওয়ার ঠিক নাই, যার এখনও বৃষ্টি হলে তার ক্লাসরুম ভিজে যায়, পাঠ্যক্রমের ঠিক নাই। এই তো পরশুদিন বা তার আগে একটা রিপোর্ট বেরিয়েছে না, এইচএসসি এবং সমমানের পরীক্ষা থেকে ফল আউট হয়েছে কত হাই। হ্যাঁ, না, এবং এই যে আমরা অনেক কষ্টে একটা জিনিস ধারাবাহিকভাবে হয়েছে, আমরা হয়তো মেয়েদের শিক্ষাকে কিছুটা জোর দিতে পেরেছি। আমার মনে পড়ে 91 সালে খালেদা জিয়ার সময় থেকে এটি দৃশ্যমানভাবে চোখে পড়তে শুরু করলো যে উনি লেগে থাকলেন। ছেলেদের শিক্ষা কেন আমরা ফ্রি করতে পারছি না? আপনি যদি রাষ্ট্রের কোষাগারের খোঁজ নেন, কত টাকা লাগে? কাজে আপনি যদি একটা লেভেল পর্যন্ত, ক্লাস 8 হোক, ম্যাট্রিক হোক, এই পর্যন্ত যদি আপনি সবার জন্য একটা ফ্রি শিক্ষার জায়গা করেন, শিক্ষাকে জাতি গঠনের টুল হিসাবে আপনাকে দেখতেই হবে। এই জায়গায় আপনি যেই প্রশ্নটি করেছিলেন, আমি কিন্তু আভাস দেখতে পাচ্ছি না। দেখুন, অন্য সংস্কারগুলো যেগুলো আমরা অনেক দিন ধরে আলোচনা করেছি, আরও জরুরি বলে আলোচনা করেছি, সেগুলোই এখন দিশাহীন অবস্থায় আছে। আর শিক্ষার মতো এরকম নিরীহ সাবজেক্ট, আপনি যদিও নকল ধরার কারিগর ছিলেন আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, ওই সময়ে মানে 20 বছর আগের অবস্থা আর 2026-এর অবস্থা কিন্তু এক না। আমি ওনাকে খুব ভালো মনে করি, ওনার সাথে আমরা যুক্ত হয়ে বলতে চাচ্ছি, ওনাকে হয়তো সমসাময়িক সমস্যাটি ধরতে হবে। মানে ঠিক গ্ল্যামারাস রোলে গিয়ে ডিগবাজি, পপুলিস্ট রোলে গেলে শিক্ষার কোনো উন্নতি হবে না। জি, থ্যাংক ইউ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। আমি দেখছিলাম আপনি নোট করছিলেন, কিন্তু আমি আপনাকে একটা ভিন্ন জায়গায় নিতে চাইছি। মানে এটা হলো, আজকে সম্ভবত পত্রিকায় দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যে বরাদ্দ করা হচ্ছে সেটার ব্যাপারে একটা নতুন সিস্টেম চালু করতে চাচ্ছে, ইউজিসিকে দিয়ে দেওয়া হবে এটা। এবং গবেষণা বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সরস্বতী বলে ইউজিসি ব্যয়ও হবে ইউজিসির মাধ্যমে। 25-26-এ সম্ভবত 21 কোটি টাকা দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি গবেষণার জন্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই সিস্টেমে কোনো বরাদ্দই হচ্ছে না গবেষণার জন্যে। আপনি তারপরে গবেষণার বিষয়ে শিক্ষক,
মানে ভাই প্রথম কথা হচ্ছে যে নোট নিছিলাম, সুযোগ পাইলে বলবো, যেহেতু আপনি প্রশ্ন হ্যাঁ, করেছেন। সুযোগ পাবেন, খুব বেশি সময় পাবো না, তবু দেখি। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কাজ কি, স্যার এখানে আছেন জানেন, যে সমাজ এবং রাষ্ট্রের জন্য নিত্য নতুন জ্ঞান উদ্ভাবন করা বৈশ্বিক মানদণ্ডে। যেমন আমরা পশ্চিমা দেশে গিয়ে পড়াশোনা করে আসি, সেই জ্ঞানটা আমরা এখানে আইনা কাজে লাগাইতে চাই। তো যার কারণে আমরা বলি যে রাস্তা বানাই, রাস্তা ভাঙে যায়। আমরা তো আমাদের ওয়েদার, আমাদের কন্ডিশন, কনটেক্সট চিন্তা করে আমরা করি না। আমরা রাস্তাটা বানাই যেটা শিখে আসছি সেই অনুযায়ী। বিল্ডিং বানাই, আপনি ঢাকা শহরে খেয়াল করে দেখবেন যে স্যার ছিলেন স্কটল্যান্ডে, তো আমিও বহু দেশে গিয়েছি, ইউরোপে অনেকে আমরা হয়তো গিয়েছি, দেখছি যে কাঁচের বিল্ডিং বানায়। কেন বানায়? কারণ তাদের এখানে ঠান্ডা প্রচণ্ড। এখানে ওই যে ছোটোবেলায় যে আমরা শিখেছি যে গ্রিন হাউস এফেক্ট, যে এই সূর্যের তাপ যতটুকু পাওয়া যায় এটা ঢুকবে, ওয়ার্মি রাখবে, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়। আর আমরা কি করি? উল্টাটা করি। আমাদের খোলামেলা ওয়েদার আমরা রেখে প্রচণ্ড গরমের মধ্যে আমরা কাঁচের বিল্ডিং বানাই দিচ্ছি, কারণ আমরা শিখে আসছি ওইটা। এবং ওর মধ্যে আবার এসি ছাড়তেছি, আবার ওদের মতো করে আবার সুটটাই পড়তেছি, কত ধরনের বোকামি করতেছি। এটা গেলো একটা জায়গায়। এই মেডিকেলের জায়গায় সেম কন্ডিশন। এই যে আমরা কথায় কথায় টেস্ট, কথায় কথায় আমাদের লিজেন্ডারি ডক্টররা ছিলেন না, যে তারা পালস দেখে, রোগীর হিস্ট্রি দেখে, দেখে তারা কিন্তু করে ফেলতেন অনেক রোগ। আমাদের কিন্তু দেশজ অনেক প্রসেস ছিল, যে মেডিসিনের ক্ষেত্রে যে জ্বর হইলে, হইলে যে থানকুনি পাতা, তারপরে যে অন্যান্য জিনিসগুলো দুর্বাঘাস দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম। আমরা এখন কথায় কথায় আমরা অ্যান্টিবায়োটিক এবং আমাদের রেজিস্ট্যান্স অবস্থা খুব খারাপ। এরপরে আসেন আপনি পরিবেশের কথায়। স্যার তো পানি বিশেষজ্ঞ, স্যার এগুলো জানেন, যে ওরা নেদারল্যান্ডসকে কীভাবে করেছে, করেছে, আমি অ্যামস্টারডামে দেখেছি। তো এখন আমাদের বুড়িগঙ্গার কী অবস্থা, টেমস নদী একটা সময় কী ছিল, তারা কীভাবে করেছে, রাইন নদী জার্মানিতে আমি দেখেছি কী করেছে, আর আমাদের এগুলো কিছুই করতে পারি না আমরা। তো অর্থাৎ আমাদের মূল জায়গাটা হলো যে গবেষণার মূল কাজটা, মূল ফোকাসটা হলো যে আমি আমার মতো করে গবেষণাটা করব। ঠিক আছে? এখন আমি আমার মতো করে, আমরা বিদেশে যখন পড়াশোনা করতে যাই, স্কলারশিপে যাই, আমি কমনওয়েলথের ফেলো ছিলাম, তো তারা তাদের পারপাসটা সার্ভ করায় নেয় আমাকে দেওয়া। ঠিক আছে? তো আমার করার জন্য, আমার দেশের উন্নয়নের জন্য, আমার দেশের গবেষণা করতে হলে কি করা লাগবে? ফান্ডিংটা আমাকেই দেওয়া লাগবে। ঠিক আছে? তো এখন এই গবেষণা যদি পর্যাপ্ত ফান্ডিং না দিই, তাহলে তো আমি আমার কাজটা করব না। কিভাবে করব? কারণ আমি আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে, আমার যে ট্রান্সপোর্টেশন আছে, আমার যে এই ফিল্ডে কস্ট আছে, এবং দীর্ঘ সময় থেকে যে করা লাগে, এই কাগজ কলমের দাম হয় না আমার না ভাই। যে গবেষণা খাতে যে টাকা দেয়, কাগজ কলমের দাম হয় না, স্যার এগুলো জানেন। আমি আজকে বা কালকেই পত্রিকাতে পড়লাম যে বাংলাদেশের বেশ কিছু মানুষ গবেষণার ক্ষেত্রে পৃথিবীর মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেক নাম করেছে। আমাদের আছে তো এই যে সুযোগগুলো, আমাদের ছেলেমেয়েরা যখন যায়, কিংবা আমরা যখন দেশের বাইরে যাই, আমরা তো এই কাজগুলো করি, কিন্তু আমরা এখানে গবেষণার পরিবেশটা দেই না। আপনি দেখেন না, ছোট ছোট করে, আমি একজন প্রফেসর, তা আমাকে যদি ইনকোর্সের খাতাও দেখা লাগে, ফার্স্ট ইয়ারের ক্লাসও নেওয়া লাগে, পরীক্ষার হলে ডিউটি দেওয়া লাগে, এত কিছু করা লাগে, আমি গবেষণাটা করব কখন? আমাকে একজন টিও তো দিচ্ছেন না আপনি, আমার তো একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্টও নাই যে আমাকে হেল্প করবে, আমাকে করবে। তো এই যে গবেষণাটা কেন করে না জানেন? যে করোনা হলো হলো গবেষণার মূল্যায়ন নাই আমাদের দেশে, রিসার্চ বেসড সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা যেটা ভালো মনে করে, পলিটিশিয়ানরা যেটা ভালো মনে করে, সেই সিদ্ধান্তটা চাপিয়ে দেয়। তো গবেষকটা যাও একটু গবেষণা করতো, যে অনেক সময় অনেকে নিজের পকেটের টাকা দিয়ে গবেষণা করে, আমরা নিজেরাও করেছি, যে হয়তো 5 লাখ টাকা ফান্ড দিছে, 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়েছে, আমরা অন্য জায়গা থেকে অ্যাডজাস্ট করছি, নিজের বেতনের টাকা দিয়ে অ্যাডজাস্ট করছি। কিন্তু যখন দেখি যে কষ্টের সাথে যে এই গবেষণা উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে না, নিচ্ছে হলো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, তখন আমার আর গবেষণা করার প্রতি আগ্রহ থাকে না, যে এই গবেষণা করে তো লাভ নেই, এটা তো মূল্যায়ন করা হচ্ছে না। তো এখন যে জিনিসটা হচ্ছে বাজেটের কথা, এত কম বাজেট দেওয়া হয় যে কেউ ওইটার জন্য আবেদনই করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে? তো এখন ইউজিসির সাথে এখন অন্য একটা কায়দায়, যে কায়দাতেই দেখ, এটা সরাসরি ইউনিভার্সিটিকে দেখ, সরাসরি প্রফেসরকে দেখ। বিদেশে তো এটা আছে যে প্রফেসররাই ফান্ড নিয়ে আসে, বিভিন্ন থেকে ফান্ড নিয়ে আসে, বিভিন্ন রকম করে। তা আমরা তো উৎসাহিত করি না এগুলো। যেমন আমি বহু কাজ করেছি, দেশের বাইরেও কাজ করেছি, দেশের গভর্নমেন্টেরও বিভিন্ন সাথে কাজ করেছি। আমার আরও বিশ্ববিদ্যালয়কে আবার টাকা দিয়ে দেওয়া লাগে, যে আমি ফান্ড আনছি, সেই ফান্ড থেকে আবার বিশ্ববিদ্যালয়কে আমার টাকা দেওয়া লাগে। আমি এমনি বিশ্ববিদ্যালয়ের টাকা, অর্থাৎ আমি গবেষণা করতে হলে 20% টাকা আমার বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া লাগে। তা আমি আমার কি রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে দিব? আমি কাজ করব? দিয়ে দিতে হয়, ঘুষ দিতে হয়? না, ঘুষ না, এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম, যে বিশ্ববিদ্যালয়ের ব্যানারে প্রফেসর হিসেবে আমি কাজ করতেছি, আমাকে একটা পার্সেন্টেজ বিশ্ববিদ্যালয়কে আমার দেওয়া লাগে। ঠিক আছে? কি হলো তাহলে? দেওয়া লাগে, এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম।
তো আমি স্যার মনে হয় জানেন। আমাদের আরো বেশি দিতে হয় যাই হোক, তো এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই ওভারঅল গবেষণা মনস্কতা যদি আমাদের না থাকে, আমরা যদি রিসার্চ বেস সিদ্ধান্ত না নেই, তাহলে রিসার্চের উপরে বেস করে সিদ্ধান্ত না হলে কেউ গবেষণার প্রতি আগ্রহী হবে না। মানে যদি একটু সময় দিন, আমার 2-3টা বিষয় আমি একটু নোট করছি, একটু বলি। প্রথমত একাডেমিক রাইটিং খুব গুরুত্বপূর্ণ, স্যার যেটা বলেছেন। আমার হাতে এখন সব মিলে 6 মিনিট আছে। আচ্ছা, আমি 2-3 মিনিট শেষ করি। তাহলে আপনার কাছে আরেকবার ফিরে যাব না। না, আমি 2 শেষ মিনিট করি। আপনি বলেন, আমি শেষ করি। 2-4 মিনিট আমি শেষ করে দিচ্ছি যে প্রথমত যে একাডেমিক রাইটিং, এটা তো আমাদের স্বপ্ন। একাডেমিক্যালি কীভাবে লিখবে, নর্মাল লেখাই তো পারে না স্যার যেটা বললেন, যে বিশ্ববিদ্যালয়ে এসে, কারণ বেসটা তো তার ঠিক হয় নাই, আমরা তো তাকে বেসটা ঠিক করে দেই নাই। আমাদের মনোযোগটা দেওয়া দরকার ছিল প্রাইমারিতে, আমরা সেটা দেই নাই। আমরা সবাইকে উচ্চশিক্ষার দিকে নিয়ে আসতেছি কেন? উচ্চশিক্ষা তো সবার জন্য না, উচ্চশিক্ষা হলো কেবলই আগ্রহী এবং মেধাবীদের জন্য। তার আগ্রহ আছে প্রচণ্ড, মেধাও আছে। তার আগ্রহ আছে, মেধা নাই, তার জন্য উচ্চশিক্ষা না। আবার তার প্রচণ্ড মেধা আছে, তার আগ্রহ নাই, তার জন্য উচ্চশিক্ষা না। ঠিক আছে, সে ইন্টারমিডিয়েট পর্যন্ত, হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করবে। সারা দুনিয়াতে এটাই নিয়ম। তাকে কেন পড়া লাগবে? সবাইকে এমএ পাস করা লাগবে কেন? সবাইকে কেন পিএইচডি করা লাগবে? সবাইকে কেন এগুলো করা লাগবে? এগুলো তো আননেসেসারি। সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ আমরা মোরকায়ন, আমরা জ্ঞানের মোরকায়ন যেটা আমরা করি, ব্র্যান্ডিং, যে ঢাবিয়ান, ওই যে বুয়েটিয়ান, কে কি বলে না, মানে এগুলো থেকে বেরোতে হবে আমাদেরকে। তো একাডেমিক রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটার জন্য বেসমেন্টটা হলো আপনার স্কুল। আরেকটা জিনিস খুব আমরা এড়াইলে হবে না, মানে এটা ওই যে বিড়ালকে যখন মারে, বিড়াল চোখ বন্ধ করে থাকে কেন? যে আমি তো দেখি না, তো আমাকে যে মারতেছে সেও মনে হয় দেখবে না। চোখ বন্ধ করে থাকলে হবে না, সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা থেকে এড়ানো যাবে না। বহু অ্যাসাইনমেন্ট, বহু থিসিস, বহু কিন্তু এআইয়ের উপরে বেস করে স্টুডেন্টরা এখন করে ফেলে। তো আবার এআই কি নিষিদ্ধ না, আপনি কতটুকু ব্যবহার করবেন আর নিয়ম নীতি লাগে। আমি দেখছিলাম গত সপ্তাহে ইউকেতে বলতেছিল যে বিএড, সিনেড, এমএড এর মতো এড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার উপরে টিচারদের একটা সার্টিফিকেট কোর্স থাকা লাগবে, নাহলে টিচিংয়ে যেতে পারবে না। স্যার বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, যে টিচিংয়ের ইয়া ছাড়া। শিক্ষক হওয়ার জন্য কী লাগে? আমি বলি যে আল্লাহ দুনিয়া সব বিশেষণ যদি শিক্ষকের উপরে কপি করে পেস্ট করেন, তাও শেষ হয় না। 3টা জিনিস হইলেই হয়। একটা হলো উনি বাই চয়েস শিক্ষকতায় আসতে চান কিনা, শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়ে ভালোবেসে আসতে চাই কিনা, নাকি অন্য কোথাও পাইলো না, এখন ফেল হয়ে এখানে আসে। বাই চয়েস ভালোবেসে শিক্ষকতা আসা লাগবে। নাম্বার 2, সাবজেক্ট নলেজ, যে বিষয়ে পড়াবে সেই বিষয়ে তার ইনডেপথ নলেজ আছে কিনা। 3rd, যে আমি সবই আছে, আমি ঠিক মতো পড়াইতে পারি কিনা, অর্থাৎ আমার প্যাডাগজিক্যাল স্কিল, অ্যান্ড্রাগজিক্যাল স্কিল আমার আছে কিনা, শিক্ষণ প্রক্রিয়ায় আমি কতটা এগিয়ে আছি, আমার আছে কিনা, এটা ছাড়া হবে না। শিক্ষা কমিশন গঠনের কথা আসছে, ডেফিনেটলি আমি এগ্রি আশা ভাইয়ের সাথে, যেভাবে বলেছে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকও থাকবেন, একজন গ্রামের প্রান্তিক মাও থাকবেন, একজন কৃষকও থাকবেন সেই কমিশনে। সবাই মিলে হোয়াইট কলার লোকজন বসে এসি রুমে বসে শিক্ষা কমিশন করলে হবে না, সবার প্রতিনিধিত্ব থাকা লাগবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এত কিছু নিয়ে কথা বলতেছি, মান্না ভাই, স্বাধীনতার 55 বছর পরে এখনও দেশের কয়েক কোটি মানুষ নিরক্ষর, সরকারি হিসাব মতে কয়েক কোটি মানুষ নিরক্ষর। আমরা কি পারি না একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে, যে 100% স্যানিটেশন, 100% বিশুদ্ধ খাবার পানির মতো, যে 100% বিদ্যুতায়নের মতো 100% লিটারেসি করে ফেলতে? আমরা, শ্রীলঙ্কা করছে না, কিউবা করছে না, 2 বছর সময় লাগে। আপনি সুযোগ দেন আমাকে, আমি 2 বছরে করে দেখাই দিই কীভাবে 100% মানুষকে লিটারেট করা যায়। এবং শিক্ষিত বাবা মায়ের সন্তান কখনো নিরক্ষর হয় না। একবার যদি একটা জেনারেশনকে করে ফেলতে পারেন, তারপরে অটোমেটিক সবাই স্বাক্ষর হয়ে যাবে। লাস্ট কথাটা আমি বলি, সময় যেহেতু কম, সরকারকে চাপের মধ্যে রাখতে হবে, প্রেশারের মধ্যে রাখতে হবে, এবং সঠিক পথে যাতে সরকার পরিচালনা হয় এটা করতে হবে। শেষ করি আবুল কাশেম ফজলুল হক স্যারের কথা দিয়ে, সরকারের এবং সবার আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। থ্যাংক ইউ জানাবাইনুন নিশাত। আমি যখন এই রুমে ঢুকি তখন ভাবছিলাম যে আমি তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সময় কাটাই এবং দেশে বিদেশে এই কাজই করি। তখন ওনাদের দুজনের সাথে এগ্রি করেছিলাম, ওনারা যা বলবেন আমি বলবো আই এগ্রি। আমরা বলেছিলাম, আপনি বলেছিলাম। তো উনি যেটা বললেন আমি পুরোপুরি একমত, তবে শুধু একটু ভেরিয়েশন করি। কমিশনের মধ্যে আপনি কতজনকে নেবেন, কিন্তু কমিশনের পদ্ধতি হবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে কাজ করবেন। মায়েদের সাথে কথা বলবেন এক গ্রুপে, প্রাইমারি স্কুল টিচারদের সাথে কথা, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বললে তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। আমি এখনও মনে করি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইংরেজি এবং বাংলা ক্লাস 5 লেভেল পাশ করলে যেন মোটামুটি সঠিকভাবে সোজা বাংলা কিংবা ইংরেজি লিখতে পারে। কঠিন বাংলা, কঠিন ইংরেজি, ইংরেজিটা বাদ দিলাম, সবার জন্য দরকার হবে না, কিন্তু বাংলাটা যেন পরিষ্কার শুদ্ধ ভাষায় সঠিক বানান সহ লিখতে পারে। জনাব আশরাফ কায় স্যার, 1 মিনিট সময় আছে। একদম 1 মিনিটে 1 বলি। মিনিটের মধ্যে আমি প্রশ্নটা এটা করছি, আমাদের হেডিং ছিল গণতন্ত্র শিক্ষার উন্নয়ন, গণতন্ত্র শিক্ষার মধ্যে সম্পর্ক, এখানে স্যার যত কম আছেন, সময় পারেন আমি একটু বলি। যাতে আমি শেষ করতে পারি আবার। আইন তো হচ্ছে একটা কঠিন সাবজেক্ট, আমরা বলে থাকি আইন বোঝেই না, আইনের মারপ্যাচ থাকে, উকিলরা এগুলো দেখেন। স্যার এখানে আছেন গাজী শামসুর রহমান, উনি একটা আইনের অনুষ্ঠান করতেন, আমরা তখন কিশোর, জি। এবং এই যে টেলিভিশনের মতো একটি মাধ্যমে গিয়ে অনুষ্ঠানটা করতেন, পুরো দেশের লোক আইন বোঝা শুরু করলো, আইনকে আনন্দময় শিক্ষা মনে করতে শুরু করলো এবং পার্টিসিপেট করতে শুরু করলো। উদাহরণগুলো এত সহজ হচ্ছিল যে আমরা দবির সবিরকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আমরা যখন সাফার করছি যে শিক্ষার দেওয়ার ভঙ্গিটা কেমন হওয়া উচিত, শিক্ষা দেওয়ার ভঙ্গিটা গাজী শামসুর রহমানের মতো হওয়া উচিত, সেটা যে কোনো সাবজেক্টই হোক। আপনাকে এটাকে আনন্দময় করতে হবে, শিক্ষণীয় করতে হবে, পার্টিসিপেটরি করতে হবে। আমাদের একটা জাতীয় অভ্যাস হচ্ছে, আমরা যারা কিছুটা পড়াশোনা করে ফেলেছি সব কিছুকে কঠিন করে রাখা, যাতে আমি যে একটা এলিট, ইংরেজি জানি, আমার কাছে যেন কেউ না আসতে পারে, আমি একজন বুয়েটের শিক্ষক, আমার কাছে যেন না। আমরা এই যে শ্রেণী ভেদগুলো করেছি, কখনো কখনো ইন্টেনশনালি করেছি, কখনো কখনো হয়ে গেছে, এই জায়গাটাতেও ব্যবধান ঘোচাতে হবে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের সবার কাছে, সবার জন্য শিক্ষণীয় আন্দোলন, কিন্তু শুধু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আর আমরা নিরাপদে আছি ব্যাপারটা তা না। আমি মনে করি পাঠদানের পদ্ধতি আমাদের রিইনভেন্টিং দ্য হুইল করতে হবে না। প্রায় কত বছর আগে, 30-40 বছর আগে আমাদের চোখের সামনে আছে, এত এত আকর্ষণীয়, এত আনন্দঘন এবং এত শিক্ষণীয়, এটি আমাদের জাতির জীবনেই তো আছে, আমরা কেন ক্লাসরুমে সেটি নেই না। দর্শক, আপনাদের 3 জনকেই ধন্যবাদ জানাচ্ছি, মানে তড়িঘড়ি বলে যে ধন্যবাদ দিতে ভুলে যাচ্ছি এরকম অবস্থায়। শেষ করছি ইস্পানী মির্জাপুর চাবুকতবাকের আজকের আলোচনার বিষয় গণতন্ত্র ও শিক্ষার উন্নয়ন। শিক্ষা তো উন্নত করতেই হবে, শিক্ষিত হতে হবে, এবং যেরকম করে বললেন না সবশেষে মুজিবুর রহমান স্যার বললেন যে একবার একটা জাতি 2 বছরের মধ্যে যদি একটা শিক্ষিত হতে পারে, অন্তত অক্ষর জ্ঞান সম্পন্ন, যেটাকে আমরা লিটারেসি বলি, তাহলে সেই জাতি পুরো ইয়েতে দাঁড়িয়ে যেতে পারবে। আমরা এরকম একটা শপথেই আমরা চাই যে আমরা এবং সরকার এবং জনগণ সবাই মিলে শিক্ষাকে মর্যাদা দিই, সেটাকে গ্রহণ করি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।